ওরে বাবা রে, কি বৃষ্টি নামলো! এই বৃষ্টিতে তো আর গাছের ডালে বসে থাকা যাচ্ছে না, কেবলই হড়কে যাচ্ছে। একদম ঠিক কথা বলেছো শাকচুন্নি। এই ভারী বর্ষায় গাছে আর থাকা যাবে না দেখছি। একটা কোনো পাকা বাড়িতে আস্তানা নিতেই হবে। দেখো, আমরা এতকাল ধরে তো মোড়ল মশাইয়ের বাড়ির বাগানের এই চাপা গাছেই রয়েছি, তাহলে মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে হয় না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইভাবে তো যেতে পারবো না গো। আমাদের মানুষের রূপ ধারণ করে সেখানে যেতে হবে। এই কথা বলে মামদো আর শাকচুন্নি গরিব মানুষের রূপ ধারণ করে মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? দরজাটা একটু খুলবেন? কে? কি হয়েছে? এখানে কি চাই? কাকে চাইছেন আপনারা? আগে আমরা অনেক দূর থেকে আসছি, ভিন গায়ের মানুষ। এই ভারী বর্ষায় আর এগোতে পারছি না, তাই এই পাকা বাড়ি দেখতে পেয়ে একটু আশ্রয়ের জন্য এসেছি আর কি। কে? এখানে ওসব আশ্রয় টাশ্রয় কিছু হবে না। চেনা নেই জানা নেই, কোত্থেকে চলে এলো যত সব। এই কথা বলে মোড়ল মশাই মুখের উপর দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে গেলেন। দেখলে দেখলে একবার ব্যাপারটা, কেমন অহংকার! দুটো মানুষ বিপদে পড়েছে, তার এত বড় বাড়িতে একটুখানি জায়গা দিলে না বাপু? মনে পড়ে গেননি, এই জমিদার বাবুর একমাত্র ছেলে বল খেলতে খেলতে যখন পুকুরের জলে পড়ে গিয়েছিল। মনে নেই আবার? সে কি কাণ্ড! বাড়িতে কেউ ছিল না, গিন্নিমা দুপুরবেলা তার ঘরে ঘুমোচ্ছিলেন, আর ছোট ছেলেটা বল নিয়ে খেলতে খেলতে। এই যা, বলটা তো পুকুরে পড়ে গেল। এবার কি হবে? রোকো চাকরটাও গেছে বাবার সঙ্গে, মাও ঘুমোচ্ছে। এই ভেবে ছোট্ট ছেলেটি নিজেই পুকুরের জলে নেমে বল কুড়োতে গিয়ে মা, বাঁচাও! সেই ডাক শুনতে পেয়ে মোড়ল গিন্নি তাড়াতাড়ি করে পুকুর ঘাটে ছুটে আসেন। ওগো, কে কোথায় আছো গো? আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। শাকচুন্নি, আর দেরি করা ঠিক হবে না। এখানে তেমন কেউ নেই, ওই ছেলেকে আমাকেই বাঁচাতে হবে। এই কথা বলে মামদো চাপা গাছ থেকে পুকুরের জলে ঝাঁপ দিয়ে তার লম্বা লম্বা দুটো হাত বার করে মোড়ল মশাইয়ের ছেলেকে তুলে পাড়ে শুইয়ে দেয়। আর তাই দেখে, ও মা গো, এ যে ভূত! এবার কি হবে গো? এবার যে ভূতে খেলো গো! মোড়ল গিন্নি ভূতের ভয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন কে বাঁচিয়েছিল? এই আমি। তখন কি আমি বিচার করেছিলাম যে আমার ছেলে নাকি মোড়ল মশাইয়ের ছেলে? মামদো আর শাকচুন্নি যখন এই কথা বলতে ব্যস্ত, তখন পিছন থেকে, বলছি, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। আমি গরিব চাকর মানুষ, আমার অবস্থা তেমন নয়। তবে আপনারা পথিক, এই ভারী বর্ষায় কোথায় যাবেন? যদি মনে করেন তাহলে এই গরিব মানুষের ঘরে যেতে পারেন। অত কিন্তু কিন্তু করছো কেন ভায়া? তুমি নিজে থেকে আমাদের আশ্রয় দিতে চেয়েছো, এটাই তো আমাদের অনেক বড় পাওনা। এই কথা বলে শাকচুন্নি ও মামদো মোড়ল মশাইয়ের চাকর রঘুর সঙ্গে তার ঘরে যায়। আসুন, এই হলো গিয়ে আমার কুঁড়ে ঘর। এখানেই যেভাবে হোক মাথা গুঁজে রাতটুকু কাটিয়ে দিন। কাল দিনের আলোয় কিছু ব্যবস্থা করা যাবে খন। অনেক উপকার করলে ভাই, এই উপকার আমরা চিরকাল মনে রাখবো। আপনারা একটু বিশ্রাম করুন, আমি দেখি খাবারের কি ব্যবস্থা করতে পারি। এই কথা বলে রঘু সেই মুষলধারে বৃষ্টির মধ্যে ভাঙা ছাতাটা কোনো রকমে মাথায় তুলে আবার ঘর থেকে বেরিয়ে পড়ে। এই রে, বৃষ্টির বেগ যে আরো বেড়ে গেল দেখছি, ঘরের চাল দিয়েও যে হুড়হুড় করে জল ঢুকছে। তাহলে আর দেরি কিসের শাকচুন্নি? চলো আমরা দুজন জাদু করে এই ঘরের চাল একেবারে সারিয়ে ফেলি। তারপরেই
মামদো আর শাকচুন্নি তাদের নিজেদের রূপ ধারণ করে। তারপর হিরিং বিরিং ছট, ঘরের চাল ঠিক হয়ে যা চটপট। আর সাথে সাথেই ঘরের চাল নতুন হয়ে যায় এবং বৃষ্টির জল পড়াও বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গেই মামদো আর শাকচুন্নি আবার মানুষের রূপ ধারণ করে নেয়। তারপর রঘু ঘরে ঢুকে বলে, কিছু মনে করবেন না, গরিবের ঘর, শুধু সিদ্ধ ভাত আর কাঁচা লঙ্কা ছাড়া কিছুই ছিল না। দুটি মাছ ভাত যে খাওয়াবো তার সামর্থ্য কোথায়? তুমি অমন করে বলো না ভাই, এমন ঝড় বাদলের দিনে এই আমাদের কাছে অমৃত। এসো, তুমিও আমাদের সাথে বসে খাও। এরপর সেই ভাত ও কাঁচা লঙ্কা রঘু, মামদো ও শাকচুন্নি তিনজনে মিলে খুব তৃপ্তির সাথে খেতে থাকে। ভাই রঘু, আর একটু লবণ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এখনই নিয়ে আসছি। উঠোন পেরোলেই আমার ছোট্ট এক ফালি রান্নাঘর, আমি যাবো আর আসবো। রঘু লবণ আনতে ঘর থেকে বেরিয়ে যেতেই শাকচুন্নি বলে, তুমি এত লবণ কি করবে? তোমার তো ভাত খাওয়া প্রায় শেষই হয়ে গেছে। আচ্ছা শাকচুন্নি, আমরা যদি জাদু করে রঘুর জন্য মোড়ল মশাইয়ের পুকুরের সব মাছ ওর উঠোনে এনে দিই? এই কথা বলতেই শাকচুন্নি ও মামদো আবারও নিজেদের আসল রূপ ধারণ করে আর বলতে শুরু করে, হিরিং বিরিং ছট, মোড়ল মশাইয়ের পুকুরের মাছ রঘুর উঠানে আয় চটপট। এরপরেই হঠাৎ রঘুর গলা পাওয়া যায়। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির মধ্যে উঠানে দাঁড়িয়েই রঘু চিৎকার করে বলছে, এ কি কাণ্ড গো! বর্ষায় পুকুর থেকে মাছ উঠে এসে আমার উঠোনে একেবারে প্যারেড করতে লেগেছে যে। তখন শাকচুন্নি ও মামদো আবারও মানুষের রূপ ধারণ করে বাইরে এসে দাঁড়ায়। আরে ও ভাই, তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি? তাড়াতাড়ি মাছগুলোকে ধরো, ওরা যে সব পালিয়ে যাবে। এরপর রঘু, মামদো আর শাকচুন্নি তিনজন মিলে রঘুর উঠোন থেকে মাছ ধরে একটা ঝুড়িতে ভরতে থাকে। আর সমস্ত মাছ ধরা হয়ে গেলে, শোনো ভাই রঘু, কাল সকালবেলা হলেই এই মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিও। এই বর্ষাকালে তুমি ভালোই দাম পাবে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু দেখুন দেখিনি কি কাণ্ড! মাছ ধরতে গিয়ে আপনারা দুজন যে একেবারে ভিজে গেছেন। চলুন চলুন, তাড়াতাড়ি ঘরে চলুন। এরপর ধীরে ধীরে রাত কেটে যায়। দিনের আলো ফোটার সাথে সাথেই বৃষ্টিও থেমে যায়। তখন মামদো আর শাকচুন্নি, ভাই রঘু, তুমি আমাদের বড় উপকার করলে, তার জন্য তোমাকে আমরা কিছু উপহার দিতে চাই। এরপর মামদো রঘুকে বলে, ভাই রঘু, তুমি তোমার উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করো, আর কাল যে মাছগুলো তুমি উঠোন থেকে ধরেছ, দেখবে এখনো পর্যন্ত একটা মাছ বেঁচে আছে, সেটিকে তুমি চৌবাচ্চায় ছেড়ে দিও। হ্যাঁ, আর সেই চৌবাচ্চা থেকে তুমি প্রতিদিন যা মাছ পাবে তা বিক্রি করে তোমার সংসার বেশ ভালোই চলে যাবে। কোনোদিন তোমাকে আর কারোর চাকর হয়ে থাকতে হবে না। আচ্ছা ভাই, এবার আমরা আসি। তবে আমাদের একটা বড় কাজ বাকি রয়ে গেল, একজনকে উচিত শিক্ষা দিতে হবে। এই কথা বলে মামদো আর শাকচুন্নি রঘুর বাড়ি থেকে বেরিয়ে মানুষের রূপ বদলে নিজেদের আসল রূপ ধারণ করে। তারপর সেখান থেকে অনেক দূরে চলে যায়। আর রঘু তাদের কথা মতো উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করে। তারপরে ঝুড়ির কাছে গিয়ে দেখে, ও মাগো, এই যে সত্যি সত্যি ঝুড়ির মধ্যে এতগুলি মরা মাছের মধ্যে একটা জ্যান্ত মাছ। যাই বাবা, তাড়াতাড়ি করে গিয়ে চৌবাচ্চা ছেড়ে দিই। কাল রাতে নিশ্চয়ই আমার ঘরে ওনারা দুজন ভগবান হয়ে এসেছিলেন, ভগবান। এরপর থেকে রঘু তার উঠানের সেই চৌবাচ্চা থেকে যা মাছ পায় তাই বিক্রি করে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে।